আসসালামু আলাইকুম। নাজনীন আহমেদ স্বাগত জানাচ্ছি এনটিভি সন্ধ্যার খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবারে পুরো খবর। হট্টগোল ও হাতাহাতির মধ্যে আত্মপ্রকাশ করল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়কদের উদ্যোগে নতুন ছাত্র সংগঠন গণতান্ত্রিক ছাত্র সংসদ। নতুন এই ছাত্র সংগঠনে পদ বঞ্চিত হওয়ার অভিযোগ এনে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থী হট্টগোল শুরু করে, যা পরবর্তীতে হাতাহাতিতে রূপ নেয়। এ সময় সংঘর্ষে বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। কায়কোবাদ মাহমুদের রিপোর্ট। ছাত্রদের নতুন সংগঠনের কমিটি ঘোষণা নিয়ে শুরু হয় উত্তেজনা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আবু বাকের মজুমদার সংগঠনের ঘোষণা নিয়ে যখন বক্তব্য শুরু করেন, তখনই তার উপর উত্তেজিত হয়ে তেড়ে আসেন প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের কিছু শিক্ষার্থী। এক পর্যায়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের মধ্যে শুরু হয় হাতাহাতি। হাতাহাতির মধ্যেই আবু বাকের মজুমদারকে কেন্দ্রীয় আহ্বায়ক করে নতুন ছাত্র সংগঠন বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের ঘোষণা দেয়া হয়। বাংলাদেশের মুক্তিকামী ছাত্রদের স্বার্থ হাসিল হবে, সেই লক্ষ্যে আমরা বাংলাদেশ ফার্স্ট, স্টুডেন্ট ফার্স্ট স্লোগানকে সামনে রেখে আমরা জুলাই অভ্যুত্থানের শক্তি থেকে একটি নতুন এবং ইউনিক ছাত্রদের পক্ষে ছাত্র সংগঠন ঘোষণা দিতে চাচ্ছি। পূর্ব নির্ধারিত ঘোষণা অনুযায়ী বুধবার বিকাল ৩টায় মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলন করে নতুন ছাত্র সংগঠনের আত্মপ্রকাশের কথা ছিল। নির্ধারিত সময়ের ১ ঘন্টা পার হয়ে গেলে হঠাৎ বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এসে বিক্ষোভ শুরু করে। তাদের দাবি, নতুন ছাত্র সংগঠনের কমিটিতে তাদের বঞ্চিত করা হয়েছে। প্রাইভেটের অবদান তারা কি জানে না? তারা কি ভুলে গিয়েছে প্রাইভেটের অবদান? ১৯ তারিখের পরে তারা কোথায় ছিল? কোনটা ছিল জুলাই গণঅভ্যুত্থান সবাই এখানে মতামতের ভিত্তিতে তারপর তারা কমিটি গঠন করে। এ পরিস্থিতি নিয়ে সমন্বয়ক হাসিবুল ইসলাম বলেন, কমিটি নিয়ে দ্বন্দ্বে জড়িতদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ একটি স্বতন্ত্র ছাত্র সংগঠন। আমরা প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি যারা রয়েছেন সকলের সাথেই আমরা কিন্তু বসেছি, মতামত নিয়েছি। আজকে যারা হয়তো বা তাদের সাথেও কিন্তু মতামত নেওয়া হয়েছে এবং তাদের কিন্তু একটা দাবি কিন্তু ছিল এবং নেতৃত্বের প্রতি তাদের উচ্ছ্বাস এবং আকাঙ্ক্ষা থাকবে, সেটার প্রতিফলন কিন্তু যখন নিশ্চিত হয়েছে তখন কিন্তু তারা কিন্তু সেটাকে মেনে নিয়েছে। যদি কেউ কোনো প্রকার কোনো হামলার সাথে যেই সংশ্লিষ্ট হোক না কেন, সে প্রাইভেট বিশ্ববিদ্যালয় হোক কিংবা ঢাকা বিশ্ববিদ্যালয় হোক, যেই হোক না কেন, সেই ব্যাপারে আমরা কিন্তু তার সর্বোচ্চ সাংগঠনিক ব্যবস্থা এবং যাতে করে আইনগত যে বিচারিক ব্যবস্থাটা রয়েছে সেটা যত দ্রুত সম্ভব করা যায় সেটা তত দ্রুত আমরা সেটা নিশ্চিত করব। কায়কোবাদ মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা। অন্তর্বর্তীকালীন সরকারের নতুন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন উপদেষ্টা মাহফুজ আলম। বিকেলে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। মঙ্গলবার সাবেক তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম পদত্যাগ করেন। পদত্যাগের একদিনের মাথায় মাহফুজ আলমকে এই পদে দায়িত্ব দেয়া হলো। মাহফুজ আলম গত ১০ নভেম্বর উপদেষ্টা হিসেবে শপথ নেন, তবে তিনি কোনো মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন না। পরমাণু শক্তির নিরাপদ ব্যবহার সহ বিভিন্ন ক্ষেত্রে রাশিয়ার সাথে পারস্পরিক সহযোগিতা বাড়ানোর বিষয়ে বাংলাদেশ আগ্রহী বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের কারিগরি সহায়তা প্রদানকারী রাশিয়ার রাষ্ট্রীয় প্রতিষ্ঠান রোসাটমের মহাপরিচালক অ্যালেক্সে লিখাচেভ প্রধান উপদেষ্টার সাথে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি কথা জানান। সফররত মহাপরিচালক প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ডক্টর ইউনুসের সাথে দেখা করেন। এ সময় তারা দুজনই বাংলাদেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের ভূমিকার কথা স্বীকার করেন। খুব শীঘ্রই রূপপুরের পরীক্ষামূলক উৎপাদন কাজ শুরু হবে বলে জানান লিখাচেভ। একই সাথে আন্তর্জাতিক মান বজায় রেখে এই বিদ্যুৎ কেন্দ্র পরিচালনায় রোসাটম প্রতিশ্রুতিবদ্ধ বলে উল্লেখ করেন অ্যালেক্সে লিখাচেভ। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বৈঠক করেছেন ঢাকায় নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূত মেরি মাসুদুপুই। বিকেলে গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে এ বৈঠক হয়। বৈঠকে দুদেশের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। এছাড়াও বাংলাদেশের চলমান রাজনৈতিক প্রেক্ষাপট, আগামী নির্বাচন সংক্রান্ত বিষয়গুলো আলোচনায় উঠে আসে। বৈঠকে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী ও বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওয়ায়েদ। অন্যদিকে ফ্রান্সের রাষ্ট্রদূতের সঙ্গে ছিলেন রাজনৈতিক উপদেষ্টা ক্রিশ্চিয়ান বেক।
দেশের ইতিহাসে সর্বোচ্চ খেলাপি ঋণের রেকর্ড হয়েছে। গত বছরের সেপ্টেম্বর থেকে ডিসেম্বর পর্যন্ত ৩ মাসে ৬০,০০০ কোটি টাকা বেড়ে ব্যাংক খাতে খেলাপি ঋণ দাঁড়িয়েছে ৩,৪৫,৭৬৫ কোটি টাকা, যা মোট বিতরণ করা ঋণের প্রায় ২০.২%। বাংলাদেশ ব্যাংকের গভর্নর জানান, আওয়ামী লীগ সরকারের আমলে খেলাপির সঠিক তথ্য গোপন করা হয়েছিল। বলেন, ব্যাংক থাকুক বা না থাকুক, জনগণ তার টাকা ফেরত পাবে। রিপোর্ট করছেন ফাহাদ মোহাম্মদ। বুধবার দুপুরে বাংলাদেশ ব্যাংক কার্যালয়ে আয়োজিত এই সংবাদ সম্মেলনের পুরোটা জুড়ে ছিল খেলাপি ঋণ প্রসঙ্গ। ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর জানান, গত বছরের সেপ্টেম্বরে খেলাপি ঋণ ছিল 2,84,977 কোটি টাকা, আর 3 মাসের ব্যবধানে যা বেড়েছে 60,788 কোটি টাকা। আওয়ামী লীগ সরকারের আমলে গোপন রাখা খেলাপির সঠিক তথ্য প্রকাশের উদ্যোগ নিলে এই বিপুল পরিমাণ খেলাপি ঋণ বেরিয়ে আসে বলে জানান বাংলাদেশ ব্যাংকের গভর্নর। আগে এটাকে কম করে দেখানো হতো বিভিন্ন কারণে, এবং এটার পরিমাণ ছিল 9% মতো। তো এটা 9 থেকে 20 হয়ে গেছে, এবং আরও 9-এর বেশি বাড়বে, এটাই আমার ধারণা। তো যাই হোক, আর পার্থক্যটাও আমরা জানি যে রাষ্ট্রায়ত্ত মালিকানাধীন ব্যাংকগুলোতে এই পরিমাণটা সবচেয়ে বেশি, এটা 42%। আর বেসরকারি ক্ষেত্রেও এটা বেড়েছে অনেকখানি। বাণিজ্যিক ব্যাংকের ক্ষেত্রে 15.6, যেটা আগে ছিল 11.9। সংবাদ সম্মেলনে গভর্নর বলেন, যতই নতুন তথ্য আসছে ততই বাড়ছে খেলাপি ঋণের পরিমাণ। দুর্বল ব্যাংকগুলোকে পুনর্গঠন করতে হবে জানিয়ে তিনি বলেন, যেসব ব্যাংক একীভূত করা দরকার সেগুলো একীভূত করা হবে। ব্যাংকিং খাতে টাকা রেখে কেউ টাকা পাবে না, এটা হতে পারে না উল্লেখ করে তিনি আরও বলেন, ব্যাংক থাকুক বা না থাকুক, জনগণ তার টাকা পাবে। ব্যাংকিং খাতে টাকা রেখে টাকা পাবে না, এটা হবে না বাংলাদেশে। এটা আমরা করতে দেব না। কিছুটা দায়বদ্ধতা সরকারই নিচ্ছে এই ক্ষেত্রে। ব্যাংক থাকুক না থাকুক, ব্যক্তি তার টাকাটা পাবে, এটাকে আমরা নিশ্চয়তা দিচ্ছি। ব্রিফিংয়ে বাংলাদেশ ব্যাংকের 3য় তলায় তথ্য সংগ্রহে সাংবাদিকদের প্রবেশে বাধার বিষয়ে গভর্নর জানান, নিরাপত্তা ইস্যুতে সবার জন্য আইন সমান। সিকিউরিটি ইস্যু তো সাংবাদিকদের না, আপনাদেরকে কেউ বলে নাই আপনাদের কিন্তু লক্ষ্য করে, এটা সবার জন্য প্রযোজ্য। আপনারা কেন নিজেদেরকে একটা ক্লাসিফাই করে নিচ্ছেন নিজেদেরকে? এটা তো ইট ইজ অ্যাপ্লিকেবল ফর এভরিবডি। ঠিক আছে, তালুকদার সাহেব করেছেন, আমি আহসান মনসুর সাহেব করলেন, ঠিক আছে, আপনারা সেভাবে লিখতে চান লেখেন। বর্তমান রিজার্ভ $21 বিলিয়ন, যা স্বস্তিদায়ক বলে উল্লেখ করেন কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর। ফাহাদ মোহাম্মদ, এনটিভি নিউজ, ঢাকা। ভোটার রেজিস্ট্রেশনে আশাব্যঞ্জক সাড়া পাওয়া যাচ্ছে উল্লেখ করে নির্বাচন কমিশনার মোহাম্মদ আনোয়ার ইসলাম সরকার বলছেন, ডিসেম্বরকে সামনে রেখেই নির্বাচনের সব প্রস্তুতি চলছে। বিকেলে ভোটার তালিকা হালনাগাদ বিষয়ে মুন্সিগঞ্জে এক মতবিনিময় সভায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন তিনি। এ সময় তিনি বলেন, স্থানীয় নির্বাচন করতে গেলে 1 বছরের সময় প্রয়োজন, সেক্ষেত্রে ডিসেম্বরে জাতীয় নির্বাচন সম্ভব নয়। ডিসেম্বরে নির্বাচনের জন্য নির্বাচন কমিশন প্রস্তুতি নিচ্ছে। আইন শৃঙ্খলার পরিস্থিতি উন্নয়ন হচ্ছে, আগামী 2 থেকে 3 মাসের মধ্যে আরও উন্নয়ন হবে। তিনি আরও বলেন, সংসদ নির্বাচনের আসন পুনর্বিন্যাসের জন্য বিদ্যমান আইনের সংস্কার প্রয়োজন, সেটির কাজ চলছে। সংস্কার 3 দফা দাবিতে রাজধানীর তেজগাঁওয়ে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার কার্যালয়ের সামনে অবস্থান নিয়েছেন জুলাই আগস্ট আন্দোলনে আহতদের একাংশ। সেখান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী জুনায়েদ আল হাবিব। জুনায়েদ, সেখানকার এই মুহূর্তের অবস্থা কি, আর বিক্ষোভকারীরা কি বলছেন? নাজনীন, আসলে মূলত বেলা 12টা থেকেই এই গেটের সামনে অবস্থান নিয়েছেন জুলাই অভ্যুত্থানে আহতদের একটি অংশ। আপনি যেমনটা বলছিলেন যে মূলত 3টি দাবি নিয়ে তারা বেশ কিছুদিন ধরেই আসলে আন্দোলন করে আসছেন। এর আগে আমরা দেখেছি শাহবাগে, তারপরে প্রধান উপদেষ্টার বাসভবনের সামনেও কিন্তু তারা অবস্থান নিয়েছিলেন। তবে আজকে ঠিক প্রধান উপদেষ্টার যে কার্যালয়টি রয়েছে তেজগাঁওয়ে, সেই কার্যালয়ের প্রধান ফটকে, মূল ফটকে তারা অবস্থান নিয়েছেন। আপনি দেখতে পাচ্ছেন যে বেশ কিছু আহত সদস্যরা এখানে রয়েছেন, বেশ কয়েকজন নারী সদস্যকেও আমরা দেখছি। মূলত তাদের দাবি হচ্ছে, সরকার এই জুলাই অভ্যুত্থানে যারা আন্দোলনে অংশ নিয়েছিলেন তাদের মধ্যে 3টি ক্যাটাগরি করে দিয়েছিলেন, A, B এবং C, কিন্তু আহতরা বলছেন যে আসলে 3
3 ক্যাটাগরি নয়, তারা 2টি ক্যাটাগরিতে আহতদেরকে অন্তর্ভুক্ত করার দাবি করছেন। তারা বলছেন যে যারা পঙ্গুত্ব বরণ করেছেন এই আন্দোলনে অংশ নিয়ে তাদেরকে একটি ক্যাটাগরিতে, এবং যারা আসলে পঙ্গুত্ব বরণ করেননি, গুলিবিদ্ধ হয়েছেন বা বিভিন্নভাবে আহত হয়েছেন, তাদেরকে আরেকটি ক্যাটাগরিতে ফেলে মূলত এই 2টি ক্যাটাগরির দাবিতে তারা এই আন্দোলনটি করছেন। এই দাবিটি তাদের প্রধান। এছাড়া রয়েছে তারা সুরক্ষার জন্য একটি দাবি উত্থাপন করেছেন। তারা বলছেন যারা আহত হয়েছেন তাদেরকে এবং তাদের পরিবারের সদস্যরা যাতে রাষ্ট্রীয়ভাবে নিরাপত্তা পায় তেমন একটি আইনের দাবি কিন্তু তারা করছেন। এবং পাশাপাশি এই বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলে যারা ছড়িয়ে ছিটিয়ে রয়েছেন আহতরা, তাদের জন্য একটি হটলাইন নাম্বার চালু করার জন্য কিন্তু তারা দাবি করছেন। তারা বলছেন যে আহতরা কোনো ধরনের বিপদে পড়লে বা কোনো সমস্যার সম্মুখীন হলে যাতে তারা তৎক্ষণাৎ সহযোগিতা পেতে পারেন, এই জন্য তারা এই হটলাইন নাম্বারটির দাবি করছেন। তো আপনাকে বলে রাখি, মূলত বিকেলের দিকে প্রধান উপদেষ্টা একজন বিশেষ সহকারী এসেছিলেন, তাদের দাবি দেওয়ার কথা শুনেছেন এবং তাদেরকে আশ্বস্ত করেছেন যে সরকার এই বিষয়টি নিয়ে কাজ করছে এবং এটি আসলে কতটুকু কি করা যায় সেটা বিবেচনা করা হবে। তাদেরকে আন্দোলন প্রত্যাহারের জন্য তিনি আহ্বান করেছিলেন। তবে আন্দোলনকারীরা কিন্তু তাদের এই দাবি দেওয়াতে এখন পর্যন্ত অনড় রয়েছেন। তারা বলছেন যে তাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত তারা এই প্রধান উপদেষ্টার কার্যালয়ের মূল যে ফটক, সে ফটক ছেড়ে যাবেন না বলে কিন্তু ইতিমধ্যে তারা ঘোষণা দিয়েছেন। তবে আমরা আছি এখানে, আমরা অবস্থান করছি, পরবর্তীতে তাদের সর্বশেষ পরিস্থিতি আপনাদেরকে আবারও জানিয়ে দিব। জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন নয়, এমন দাবিতে সমাবেশ করেছে বিএনপি সমর্থিত সারা দেশের সাবেক স্থানীয় জনপ্রতিনিধি ও বিগত নির্বাচনে অংশ নেওয়া প্রার্থীরা। জাতীয় প্রেসক্লাবের সামনে সমাবেশ শেষে পদযাত্রার মাধ্যমে প্রধান উপদেষ্টার কার্যালয়ে স্মারকলিপি জমা দিতে যান তারা। এ সময় তারা জানান, জাতীয় সংসদ নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন তারা চান না। আগে স্থানীয় সরকার নির্বাচনের কথা যারা বলছেন তাদের ভিন্ন মতলব আছে। জাতীয় নির্বাচন প্রশ্নবিদ্ধ করতে আগে একটি গোষ্ঠী স্থানীয় সরকার নির্বাচন চায়, যা ষড়যন্ত্র হিসেবে তারা দেখছেন। দাবি মানা না হলে আন্দোলনের হুঁশিয়ারিও দেন স্থানীয় সরকারের সাবেক জনপ্রতিনিধিরা। বিগত 15 বছরে দেশের শেয়ার বাজারকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করা হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। অন্যদিকে পুঁজিবাজারের বর্তমান পরিস্থিতি থেকে উত্তরণের জন্য ভালো আইপিও এবং শেয়ার বাজারে আনার তাগিদ বিনিয়োগকারীদের। সকালে রাজধানীর নিকুঞ্জে ডিএসসি ব্রোকার্স অ্যাসোসিয়েশন আয়োজিত এক অনুষ্ঠানে এসব কথা বলেন তারা। আরও জানাচ্ছেন আরাফাত ইসলাম। দেশের পুঁজিবাজারের বর্তমান পরিস্থিতি ও ভবিষ্যৎ করণীয় নিয়ে ডিএসসি কার্যালয়ে আয়োজিত গোলটেবিল বৈঠকে বক্তারা বলেন, বিগত সরকারের আমলে পুঁজিবাজারে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে খাদের কিনারায় নিয়ে যাওয়া হয়েছে। সুশাসন ও জবাবদিহিতা না থাকায় হাজার কোটি টাকা লোপাট হয়েছে বলেও জানান সংশ্লিষ্টরা। যে সংস্কার কর্মসূচি চালন করা হয়েছে সেটা আসলে পর্যাপ্ত কিনা এবং বর্তমানে যে পরিস্থিতি আছে সেই পরিস্থিতিতে আসলে বিনিয়োগকারীরা কতটুকু আস্থা ফিরে পাবে। গত 15 বছর ধরে যে পুঁজিবাজারের যে গভর্নেন্স, এটা অত্যন্ত কোশ্চেনেবল। আপনি অ্যাক্সেস করতে পারছেন না, এক্সিট করতে পারছেন না। এই সমস্যা নিয়ে একটা পুঁজিবাজার কিভাবে টিকবে? আমি বিনিয়োগ করতে চাই, কিন্তু আমি জানি এখানে একবার বিনিয়োগ করলে আমি বেরোতে পারবো না, তাহলে আমি এখানে বিনিয়োগ করবো। ফলে একটা দীর্ঘমেয়াদী সমস্যা ক্রিয়েট করলো, কনফিডেন্স নষ্ট করে দিল, আস্থা নষ্ট করে দিল বাজারে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, নিয়ন্ত্রণ মুক্ত ছাড়া পুঁজিবাজারের স্বচ্ছতা ফিরিয়ে আনা সম্ভব নয়। যদি ডিরেগুলেট করা না যায়, ইউর বিগিন মোর কারাপশন। এবং এই ডিরেগুলেশন, আই ক্যান অ্যাসিওর ইউ ফ্রম আওয়ার সাইড, উই উইল গো ফর সিরিয়াস ডিরেগুলেশন ইন দ্য কান্ট্রি। আপনি ডিরেগুলেশন না করলে সেলফ রেগুলেশন হবে না। ইউ হ্যাভ টু ডিরেগুলেট ফার্স্ট, দেন সেলফ রেগুলেশন আসবে, এবং সেলফ রেগুলেশন ছাড়া কোনো ইকোনমি অপারেট করবে না। এছাড়া শেয়ার বাজার কারসাজির সঙ্গে জড়িতদের আইনের আওতায় এনে পুঁজিবাজার সংস্কারে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদী পরিকল্পনা গ্রহণের কথাও বলেন সাবেক এই বাণিজ্য মন্ত্রী। একটা ইলেক্টেড গভর্নমেন্টের হাতে তুলে দেওয়া, এবং ইলেক্টেড গভর্নমেন্ট উইল হ্যাভ টু ডিসাইড। আরাফাত ইসলাম, এনটিভি নিউজ, ঢাকা। এই ছিল সন্ধ্যার খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ভেরিফাইড ফেসবুক পেজ। রাত 10:30টায় রাতের খবর দেখার আমন্ত্রণ রইল। সবাইকে ধন্যবাদ।